হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কঠিন ও তরল পদার্থের প্রসারণ এই চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে উষ্ণতার সঙ্গে ঘনত্বের কীরূপ পরিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা করব। তাপীয় পীড়ন কী সেটাও আলোচনা করব। তারপর হচ্ছে রিভেট প্রসেস কী, থার্মিস্টার কী, তারপর হচ্ছে দ্বিধাতব পাত কী, এই সম্পর্কে ডিটেলসে আজকে আলোচনা করব। ওকে, এর আগের ভিডিওতে আলফা বিটা গামা নিয়ে আলোচনা করেছি, এদের মধ্যে সম্পর্ক কী। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ভিডিও দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা দেখে নাও কি, উষ্ণতার সঙ্গে কিভাবে ঘনত্বের পরিবর্তন হয়। আমরা আয়তন প্রসারণ দেখেছি V2 = V1 1 প্লাস গামা টি। ওকে, যেখানে টি হচ্ছে T2 - T1। উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, তাই না? তাহলে কোনো একটা বস্তু আছে, কোনো একটা কঠিন বস্তু আছে, আমি এইভাবে দেখালাম, একটা কিউব আকারে বললাম, একটা কিউব আছে। ওকে, এই T1 উষ্ণতায় আয়তন হচ্ছে V1। এবার যদি আমি এর উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কী হবে, দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল চারিদিকে বৃদ্ধি পাবে, তাহলে আলটিমেট এর আয়তনটা বৃদ্ধি পাবে। আয়তন তাহলে T2 উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে এর আয়তনটাও বৃদ্ধি পাবে। তোমরা যারা নিট এক্সামের জন্য প্রিপারেশন করছো, আনএকাডেমির সঙ্গে যুক্ত হয়ে তোমাদের প্রিপারেশন লেভেলটাকে একটা হাই লেভেলে নিয়ে যেতে পারো। আনএকাডেমি হচ্ছে পারফেক্ট স্টাডি পার্টনার ফর নিট ইউজি। এখানে প্রত্যেক সপ্তাহে নতুন করে একটা ব্যাচ ওপেন হয়, কম্পিট উইথ থাউজেন্ড অফ অ্যাসপিরেন্ট অ্যান্ড স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড। তো আজই আনএকাডেমির সাবস্ক্রিপশন নাও। যারা প্লাস সাবস্ক্রিপশন নেবে তারা কি কি অ্যাক্সেস করতে পারবে দেখে নাও। ইন্ডিয়াস বেস্ট এডুকেটার্স, ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাসেস, লাইভ টেস্ট অ্যান্ড কুইজ, স্ট্রাকচার কোর্সেস অ্যান্ড পিডিএফস। তো আনএকাডেমির সাবস্ক্রিপশন নেওয়ার দুটো প্ল্যান আছে, একটা হচ্ছে প্লাস, একটা আইকনিক। এই দুটোর মধ্যে তোমার যেই প্ল্যানটা ভালো লাগবে সেই প্ল্যানটায় তুমি সাবস্ক্রিপশন নিতে পারো। তো সাবস্ক্রিপশন নেওয়ার সময় তোমাকে যে রেফারেল কোড লাগবে সেই রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল, যদি এই কোডটি তোমরা ব্যবহার করো তো তোমাদের যা অ্যামাউন্ট লাগবে তার উপর তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে যারা যারা আনএকাডেমি সাবস্ক্রিপশন নেবে তারা কি কি ফিচার্স পাবে দেখেন এখানে। লার্ন লাইভ ফ্রম দ্য কমফর্ট অফ ইউর হোম, আনলিমিটেড অ্যাক্সেস টু অল কোর্সেস, প্র্যাকটিস টেস্ট, ব্যাচ কোর্সেস, মেন্টরশিপ অ্যান্ড গাইডেন্স, এক্সহস্টিভ কভারেজ অফ সিলেবাস, রেগুলার ডাউট ক্লিয়ারিং অ্যান্ড অ্যান্সার রাইটিং সেশন, লাইভ টেস্ট সিরিজ, স্টাডি মেটেরিয়ালস PDF ফরম্যাট। তাহলে আজই আনএকাডেমি সাবস্ক্রিপশন নিয়ে তোমরা নতুন ব্যাচের সঙ্গে যুক্ত হতে পারো। সাবস্ক্রিপশন নেওয়ার সময় রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল, এই কোডটা তোমরা অবশ্যই ব্যবহার করবে। তাছাড়া আনএকাডেমিতে সম্পূর্ণ ফ্রিতে কম্বাট এক্সাম নেওয়া হবে 7ই ফেব্রুয়ারি 2021 সকাল 11টায়। ডিসক্রিপশনে আনএকাডেমি কম্বাট বলে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পরীক্ষায় সম্পূর্ণ ফ্রিতে অংশগ্রহণ করতে পারবে। তো পরীক্ষা দেওয়ার জন্য যে ইনভাইট কোড বা রেফারেল কোড লাগবে সেই কোড হিসাবে RUHUL রুহুল, যদি এই কোডটি ব্যবহার করো তাহলে তোমরা ফ্রিতে পরীক্ষাটা দিতে হবে। সো লেটস ক্র্যাক ইট। তাহলে এর আয়তনটা বের করতে হবে। T2 উষ্ণতায় আয়তন হচ্ছে V2। তাহলে যেখানে T2 > T1 আর V2 > V1। এবারে বলো, কোনো বস্তু যখন আয়তন বৃদ্ধি পাবে তার কি ঘনত্ব একই থাকবে? ধরলাম এখানে এই বস্তুটার ভর হচ্ছে কি m আর এর ঘনত্ব হচ্ছে কি ρ1 ধরলাম, প্রথম অবস্থায় এর ρ1 ঘনত্ব। আচ্ছা, তাপ দেওয়ার ফল বস্তুর কি ভর বৃদ্ধি পাবে না কমে যাবে? তাহলে একটা 10 কেজি ভরের কোনো একটা বস্তু আছে, কঠিন বস্তু আছে, তাকে তুমি তাপ দিলে, তাপ দেওয়ার পর তার আগে যে আয়তন ছিল তাপ দেওয়ার তার আয়তন বৃদ্ধি বা বেড়ে গেছে, তাহলে ভর কি এক থাকবে না আলাদা হয়ে যাবে বা পরিবর্তন হবে? তাহলে অবভিয়াসলি একই থাকবে, কারণ আমি বাইরে থেকে কোনো ভর দিচ্ছিও না আর কোনো ভর তুলে নিচ্ছে না। আমার একটা জায়গাতে কিছু পরিমাণ ভর আছে, তো আমি তাকে তাপ দিয়েছি, তাপ দিয়ে সে উত্তপ্ত হয়ে প্রসারিত হতে পারে, কিন্তু এখানে আমি না বাইরে থেকে কোনো ভর দিয়েছি না কোনো ভরকে আমরা বের করে দিয়েছি। তাহলে যদি কোনো ভর দিইনি আর কোনো ভর বের করে দিইনি তাহলে বস্তুর মোট ভর কি সেম থাকবে। অর্থাৎ T1 উষ্ণতায় আয়তন V1 হলে যেই ভরটা V1 আয়তনে যেই ভর থাকবে আয়তন V2 হয়ে গেল, ভরের কোনো পরিবর্তন হবে না, ভর একই থাকবে। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলেও ভরের কোনো পরিবর্তন হবে না। এটা আমি নোট আকারে লিখে রাখি এখানটায়। কোনো কঠিন বস্তুর উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে, কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে না,
হবে না। ভাবো না যে তোমার একটা মেটালিক কোনো পাত থাকে, একটা ছোট্ট একটা গোল মতো পাত আছে, ধরলাম লোহার পাত একটা আছে, তাকে যদি তাপ দেওয়া হয় তার যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলটা বৃদ্ধি হয়ে যাবে, বেড়ে যাবে একটু, কিন্তু ওই পাতটার যা ওজন ছিল বা ওর মধ্যে যা ভর ছিল, আয়তন যখন বৃদ্ধি পেয়ে যায় ভর কি বেড়ে যায়? ভর বেড়েও যায় না, ভর কমেও যায় না, যা ভর ছিল সেই ভরটা থাকে, শুধু তার আয়তনটা বেড়ে যাচ্ছে। তাহলে আয়তন বেড়ে যে কমে যাওয়া বা বেড়ে যাওয়ার সঙ্গে ভরের কোনো পরিবর্তন হবে না। ভরের পরিবর্তন তখনই হবে যখন বাইরে থেকে কোনো ভর ওর মধ্যে অ্যাড করব বা ওখান থেকে কিছু পরিমাণ ভর আমি বের করে নেব, তখনই মাত্র ভরের পরিবর্তন হবে। তাছাড়া কোনো বস্তুকে উষ্ণতা যতই বৃদ্ধি করাও তার ভরের কোনো পরিবর্তন হবে না। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে আয়তনের বৃদ্ধি পাবে, কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে না। এবার যদি আয়তন বৃদ্ধি হয় বা আয়তন হ্রাস বা বৃদ্ধির সঙ্গে ঘনত্বের কী সম্পর্ক, এইটা আমাদের একটু জানতে হবে। তাহলে এটা আমাদের একটু ডিসকাস করি এর জন্য আমরা। তাহলে কি বললাম, কোনো বস্তুর আয়তন যদি বৃদ্ধি পায় তার ঘনত্ব কী হবে, একটা সহজে এক্সাম্পল দিলে বুঝতে পারবে তোমরা। তাহলে যে একটা ছোট্ট ঘরে যেখানে 10 জন লোক ধরে, সেই ঘরটায় যদি আমি 20 জনকে প্রবেশ করাই, তা সেখানে যে ঘনত্ব হবে, তাহলে সেখানে মানুষের কীভাবে থাকবে, ঘেঁষাঘেঁষি অবস্থা, খুব কাছাকাছি অবস্থা, টাইটলি অবস্থা থাকবে। তা সেখানটায় জনসংখ্যা ঘনত্ব কি বৃদ্ধি পাবে। এবারে ওই 20 জনকে এমন একটা ঘরে প্রবেশ করালাম যেখানে 50 জন লোক ধরতে পারে, তো সেই 20 জনকে যদি লোককে ঢুকিয়ে দিই, তা সেখানে কি যেখানে 20 জন ধরতো, আমি এটা এক্সাম্পল আকারে দেখাচ্ছি তোমাদের এখানটায়। এই একটা ঘর আছে, এই একটা ঘর আছে, বড় একটা ঘর। তাহলে এখানে ক্যাপাসিটি 10 জনের, ওকে, এখানে ক্যাপাসিটি 10 জনের, প্রবেশ করিয়েছি কতজনকে এখানে প্রবেশ করিয়েছি আমরা 20 জনকে। তাহলে এখানে ডেন্সিটি কি, জনসংখ্যা বেশি, জনঘনত্ব বেশি, এখানে বলতে হবে জনঘনত্ব বেশি, ওকে। এবার দেখে না এখানে তাহলে কীভাবে থাকবে, পরস্পর কাছাকাছি টাইটলি অবস্থা, তার মানে এখানে খুব ঘেঁষাঘেঁষি অবস্থা, কাছাকাছি থাকবে, তাহলে এখানে ঘনত্ব বেশি হবে। এবারে এই 20 জন কি, যদি যেখানে 50 জনের ক্যাপাসিটি, 50 জন থাকতে পারে, সেই ঘরে যদি আমি 20 জনকে প্রবেশ করাই, তাহলে এখানে কি এই 10 জন যে এই চেম্বারটায় মানুষরা যেভাবে কাছাকাছি থাকবে, যেভাবে সেটে থাকবে, এই 50 জন ক্যাপাসিটিযুক্ত ঘরের মধ্যে যদি প্রবেশ করায়, সেইভাবে কি থাকবে না, তাদের মধ্যে একটু ফাঁকা জায়গা পেয়ে যাবে, তারা একটু মানে রিল্যাক্স পেয়ে যাবে, একটু আশপাশে ফাঁকা থাকবে। তাহলে অবভিয়াসলি এখানে ফাঁকা থাকবে, কারণ কি এখান থেকে এখানে ক্যাপাসিটিটা বেশি, ঘরটা বড়, চারিদিকে ছড়িয়ে থাকবে। তাহলে এখানে কি ঘনত্ব বেশি হবে, তাহলে জনঘনত্ব এখানে কি হবে, হ্রাস পেয়ে যাবে। তাহলে জনঘনত্ব হ্রাস পাবে বা কমে যাবে। তার মানে বুঝতে পারলাম, যদি আমার সংখ্যা যদি সেম রেখে চেম্বারটাকে যত বড় করব, তত ঘনত্ব কী হবে, ডাউন হবে, অর্থাৎ কমে যাবে। তাহলে একইভাবে আমি ধরলাম কোনো একটা বস্তু আছে, তার ঘনত্ব হচ্ছে ρ1, এবার ঘনত্ব আমি যদি ভরটাকে সেম রেখে, আমার ভর হচ্ছে জনসংখ্যা, এখানে জনসংখ্যা হচ্ছে ভর, বললাম যত ব্যক্তি 20 জনকে ব্যক্তি হচ্ছে, এখানে ভরের কোনো পরিবর্তন আমি করছি না, জাস্ট চেম্বারটাকে ছোট বড় করলাম। তাহলে এম ভরের বস্তুর আয়তন v1, তাহলে এবার যদি এর আয়তনটা বাড়িয়ে দিই, তাহলে এখানে যে ঘনত্ব ছিল ρ1, তাহলে এবার যদি এর আয়তনটা বৃদ্ধি করে দিই, অর্থাৎ চেম্বারটাকে বড় করে দিই, তাহলে ঘনত্ব কী হয়ে যাবে, এখানে যে ঘনত্ব থাকবে সেই ঘনত্ব এখানে কী হবে, হ্রাস পেয়ে যাবে। তাহলে এখানে ঘনত্ব ρ2, তাহলে অবশ্যই ρ2 লেস দ্যান ρ1, প্রথমবারের ঘনত্বটা দ্বিতীয়বারের থেকে বেশি হবে। অর্থাৎ কোনো বস্তুর আয়তন, কোনো কঠিন বস্তুর আয়তন যত বৃদ্ধি পাবে, তত তার ঘনত্ব কী হবে, কমে যাবে। ততক্ষণ মানে কি, ধরো কোনো কণা এখানে যেভাবে আঁটো হয়ে থাকবে, যেহেতু আয়তন বেড়ে গেছে, তাহলে দুটি পরমাণুর মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। তার দূরত্ব বেড়ে যাওয়া মানে কি, তাদের ঘনত্ব কমে যাওয়া। ব্যাপারটা ভালো করে বুঝে নাও, খুবই সহজ ব্যাপার। ঘনত্বকে আমরা কীভাবে, ঘনত্ব জিনিসটা, তাহলে কোনো কণা কতটা কাছাকাছি আছে, তাহলে দেখে নাও এটা খুব কাছাকাছি আছে আর এখানে কত দূরত্ব আছে, তাহলে এর ক্ষেত্রে ঘনত্বটা বেশি হবে, এর ক্ষেত্রে ঘনত্বটা কম হবে। কারণ কোনো কণা বা কোনো পরমাণু, কোনো পার্টিকেল যত কাছাকাছি থাকবে তত তার ঘনত্ব বেশি, যত এদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে তত এর ঘনত্ব কমে যাবে। তাহলে এই অবস্থায় যেখানে v2 গ্রেটার দ্যান v1,
এই অবস্থায় এখানে কণাগুলি যতটা কাছাকাছি, এখানে পরমাণুগুলি যতটা কাছাকাছি ছিল এখানে কি ততটা কাছাকাছি হবে, তার থেকে ফাঁকা সৃষ্টি হয়ে যাবে, একটু দূরত্ব থাকবে। কারণ কি এখান থেকে আয়তনটা বেশি। বাবা একটা বিশেষ করে যারা ট্রেনে ভাবো যখন যাওয়া হয়, যখন খুব ভিড় হয়, যে 3টে সিট, 3জনের সিটেতে আমরা 4জন বসি, কত ঘেসে কত চেপে বসি। আর যদি দেখা যায় যে মানে সিট মানে ট্রেনটা ফাঁকা আছে, 2জন বসলে কতটা ফাঁকা বসে, তাহলে দেখা যায় যত ফাঁকা মানে জায়গাটা যত বড় হবে, চেম্বারটা যত বড়, তত ফাঁকা বসবে, তত ডেনসিটিটা কমে যাবে। অর্থাৎ ঘনত্ব, আয়তন যত বৃদ্ধি পাবে ঘনত্ব তত হ্রাস পাবে। তা সেটা আমরা এখানে লিখতে পারি কি, কোনো কঠিন বস্তুর, তাহলে কোনো কঠিন বস্তুর আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পাবে। ওকে, তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল। কোনো বস্তু, কঠিন বস্তুর, কঠিন তরল বলে গ্যাস বলে যে কোনো কঠিন তরল বা গ্যাস, যে কোনো বস্তুর ক্ষেত্রেই আয়তন যত বৃদ্ধি পাবে তত আমার কি ঘনত্বটা কমে যাবে। জাস্ট চেম্বার যে এক্সাম্পল দিলাম, যত চেম্বার বড় হবে ততটা লোক ফাঁকে ভালোভাবে বসতে পারবে, আর যত জায়গাটা ছোট হবে, বেশি সংখ্যক লোক থাকলে সেখানে খুব মানে টাইটলি লোক কাছাকাছি থাকবে, সেখানে হচ্ছে কি ঘনত্ব বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে এবারে আমরা T1 উষ্ণতায় বস্তুটার ঘনত্ব বের করব। তাহলে এটা মুছে দিচ্ছি আমি। তাহলে অতএব এটাকে V2 ইকুয়াল লিখলাম V1 1 প্লাস গামা টি। ওকে, এটা আমি লিখলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবার লিখব কি কেন, T1 উষ্ণতায় কোনো কঠিন বস্তুর ঘনত্ব V1 হলে ঘনত্ব হবে, সেটাকে বলি ρ1 ইকুয়াল টু m/v1। ওকে, আমরা জানি ρ ইকুয়াল টু m/v। তাহলে এখানে v1 দিলাম, কারণ T1 উষ্ণতায় আয়তন হচ্ছে v1। ওকে, ভরের কোনো পরিবর্তন হবে না। এবং বা এখানে বলতে বা v1 ইকুয়াল টু m/ρ1, এইটাকে আমরা 2 নম্বর বলছি। ওকে, 2 নম্বর। এবং T2 উষ্ণতায় কোনো কঠিন বস্তুর আয়তন V2 হলে ঘনত্ব হবে, সেটা কি ρ2 ইকুয়াল টু m/v2। যেখানে m আমার ধ্রুবক আছে, ভরের কোনো আমি পরিবর্তন করিনি, ভর একই আছে, তো সেখান থেকে বলতে বা V2 ইকুয়াল টু m/ρ2, এটাকে 3 নম্বর। বা এটাকে আমরা 2a, এটাকে আমরা 2bও বলতে পারি। ওকে, এটা হলো। এবারে 1 নম্বর সমীকরণে V1 V2 মান বসাবো। ওকে, তাহলে এখানে লিখি 1 নম্বর সমীকরণে V1 V2 এর মান বসিয়া পাই। তাহলে আমরা কি পাবো দেখো না, V2 মান কি আছে, V2 আছে কি m/ρ2 ইকুয়াল টু V1 কি আছে দেখো না, V1টা m/ρ1 1 প্লাস গামা টি। এখানে টিটা হচ্ছে কি, টি হচ্ছে T2 মাইনাস T1। ওকে, টি হচ্ছে কি T2 মাইনাস T1। তাহলে আমরা এটা পেলাম, এটাকে সমাধান করব। আমরা সমাধান করলে কি পাবো দেখে নাও। এটাকে আমরা 2 রকমভাবে সমাধান করতে পারি। ডাইরেক্ট ρ1টা বের করতে পারি, দেখে নাও। এখানে আমরা পেলাম কি, তাহলে m যদি কাটি 1/ρ2 ইকুয়াল টু 1/ρ1। ওকে, 1 প্লাস গামা টি। তাহলে বা ρ1 ইকুয়াল টু বলতে পারি ρ2 1 প্লাস গামা টি। ওকে,
তাহলে এখানে ভালো দেখি বুঝতে পারছি আমরা যে রো ওয়ান গ্রেটার দেন রো টু। ওকে, রো ওয়ান গ্রেটার দেন রো টু। অবশ্যই যে প্রথম বৃদ্ধি হওয়ার আগে, আয়তন বৃদ্ধি হওয়ার আগে প্রাথমিক যে আয়তন ছিল সে তার ঘনত্বটা আয়তন বৃদ্ধি হওয়ার পর যে ঘনত্ব হবে তার থেকে বেশি হবে। বা যদি আমাকে অন্তিম ঘনত্ব বের করতে হয় তাহলে কীভাবে বের করতে গেলাম, বা রো টু ইকুয়াল টু রো ওয়ান বাই ওয়ান প্লাস গামা টি। ওকে, এটাকে আরেকটু সলিউশন যদি এটাও হচ্ছে, এটা একটা ফর্মুলা। তো এই প্রত্যেকটা পার্ট মনে রাখবে, এখান থেকে কোশ্চেনগুলো আসে। এটা একটা ফর্মুলা আমার তৈরি হয়ে গেছে, এখান থেকে একটা তৈরি হয়েছে। এটাকে আরেকটু যদি আমরা সমাধান করি তাহলে কী পাবো দেখে নাও, রো টু ইকুয়াল টু রো ওয়ান বা এখানে দিচ্ছে ওয়ান প্লাস গামা টি পাওয়ার হচ্ছে ওয়ান। ওকে, যেহেতু নিচে আছে, নিচে ওয়ান আছে, পুরোটা মাইনাস ওয়ান আসবে। তাহলে দ্বিপাদবদ্ধ দ্বারা আমরা যদি ভাঙি এটা কী হবে, রো টু ইকুয়াল টু রো ওয়ান, ওকে, ওয়ান মাইনাস গামা টি প্লাস গামা স্কোয়ার টি স্কোয়ার মাইনাস গামা কিউ টি কিউ, এইভাবে চলতে থাকবে। এবার আমরা জানি কি গামা, এর আগের প্রমাণে আমরা আলফা বিটা আর গামার মধ্যে যে সম্পর্ক প্রমাণ করেছিলাম সেখানে তোমাদের দেখেছিলাম কি আলফা গামা বিটা এগুলোর মান খুবই কম, পয়েন্ট বা 4টে 5টা শূন্যর পর 1 বা 2 আসে। তাহলে তার স্কোয়ার তার কিউব কী হবে, 0 যাবে। তাহলে এর হায়ার অর্ডারগুলো কি আমরা নেগলেক্ট করে দিই, তার মানে এইগুলো আমরা নিই না, এইগুলো আমরা বাদ দিয়ে দিই। তাহলে লিখবে কি গামার মান 1-এর থেকে খুব কম হওয়ায় এর উচ্চ ঘাতগুলি অগ্রাহ্য করিয়া পায় বলে এইখানটা এই লাইনটা লিখে ফেলবে। এখানটায় লেখার পরে করবে কি, তাহলে অতএব রো টু ইকুয়াল টু রো ওয়ান ওয়ান মাইনাস গামা টি। ব্যাস, এইটাই হচ্ছে সমীকরণ। তাহলে অন্তিম ঘনত্বটা দেখে নাও, যেহেতু 1-এর থেকে মাইনাস আছে তাহলে অবশ্যই রো টুটা কম হবে, রো ওয়ানটা বেশি হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে কি, তাহলে আমরা কি বের করলাম, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন এবং ঘনত্ব। ঘনত্বের মধ্যে কি সম্পর্কটা সেটা আমরা নির্ণয় করলাম। ওকে, নেক্সট এবারে আমরা তাপীয় পীড়ন নিয়ে আলোচনা করব। তাপীয় পীড়ন কি এবং এর রাশিমালা কি, এখান থেকে অঙ্ক অনেক কটা থাকে, সেটা আগে কনসেপ্টটা ক্লিয়ার করব, তারপরে রাশিমালাটাও প্রমাণ করে দেখাবো। তো তোমরা সবাই হেডিং দাও, তাপীয় পীড়ন। তাপীয় পীড়ন, ওকে, তাপীয় পীড়ন। তাপীয় পীড়নটা কি দেখে নাও, খুব সহজ, এটা দেখো কনসেপ্টটা খুব সহজ আছে। তাহলে আমি একটা কাজ করলাম, এখানে একটা রড দিলাম, একটা রড আছে, ওকে, একটা রড আছে, এই দিকের এন্ডটা স্ক্রুর মতো আছে। ওকে, তো এখানটায় আমি স্ক্রু দিয়ে এটাকে টাইট করে দিলাম, কোনো একটা এতে আমি টাইট করে দিলাম এটা। ওকে, এটাকে আমি টাইট ফিক্সড করে দিলাম, তার মানে এখান থেকে নড়বে না, বৃদ্ধি পেলেও এখান থেকে সরবে না। এখান থেকে এখানে দুটো ছিদ্র দিলাম, এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে। তারপর কি করলাম, এইখানটায় আমি একটা রড রাখলাম, এই অবস্থায় এখানে একটা রড রাখলাম। তো প্রথমে আমি কি করলাম দেখে নাও, প্রথমে কি করলাম, একটা সরু তার নিলাম, একটা সরু তার দিয়ে এই ছিদ্র দিয়ে, এখানে প্রথম যে ছিদ্র আছে সেই প্রথম ছিদ্র দিয়ে এইভাবে আমি এর সঙ্গে বেঁধে দিলাম। মানে একটা তার, সরু তার নিলাম, তার নিয়ে এই ছিদ্রের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করিয়ে দুদিকটা নিয়ে এর সঙ্গে জড়িয়ে দিলাম এই রডের সঙ্গে। এবারে কি করছে দেখে নাও, এবারে আমি এখানে তাপ দিচ্ছি। ওকে, এখানে এবারে তাপ দিচ্ছি। তাহলে তাপ দিলে কী হবে দেখে নাও, তাপ দিলে এই দণ্ডটা প্রসারণ হবে, এটা আমরা জানি। যেহেতু দেখো না এইদিকে প্রসারণটা হবে না, কারণ এদিকে রিজিডলি আমি টাইট করে দিচ্ছি, স্ক্রু দিয়ে একদম টাইট করে রেখে দিচ্ছি, তাহলে এই দিকে এই দণ্ডটার প্রসারণ ঘটবে না। তাহলে কোন দিকে প্রসারণ ঘটবে, দণ্ডটি যেদিকে উন্মুক্ত আছে, ফের উন্মুক্ত কোন দিকে আছে, এদিকে। তাহলে এই দণ্ডটা এদিকে প্রসারণ হওয়ার চেষ্টা করবে, এদিকে প্রসারিত হবে। এবার যখনই এটা প্রসারিত হবে, ধরলাম এখান থেকে এটা প্রসারিত হচ্ছে এদিকে বরাবর, তা যখন এটা প্রসারণ ঘটবে তখন কি হবে, এটা যখন এদিকে বাড়ছে তখন এই সরু তার উপরে একটা টান কাজ করবে, একটা টান টান হয়ে থাকবে। তার সত্ত্বেও যদি তাপ দিই লাস্টে কী হবে, এইটা ছিঁড়ে যাবে, এই যে বন্ধন দিয়ে একটা সরু তার দিয়ে আমি বেঁধে রেখেছি সেটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে এটা প্রসারিত হয়ে যাবে। তাহলে এখানে ছিদ্রটা, এখানে ছিদ্রটা, তখন এই ছিদ্রটা এখানটায় চলে আসবে আর এই ছিদ্রটা এখানে চলে আসবে। তাহলে কী হবে দেখো না, আমি প্রথম অবস্থায় তাপ দেওয়ার আগে কি করেছি, এই উপরে যে প্রথম যে ছিদ্রটা আছে সেই ছিদ্রের সঙ্গে একটা সরু তার দিয়ে এই রডের সঙ্গে আমি জড়িয়ে দিয়েছি, জড়িয়ে দেওয়ার পর এখানে আমি তাপ দিচ্ছি। তাপ দিলে কী হবে, এটা এদিকে প্রসারণ ঘটবে। যখন এটাকে এদিকে প্রসারণ ঘটতে যাবে তখন কী হবে, এই যে তারটা আছে যেটা বেঁধে রেখে দিয়েছে সেটা প্রসারণ হতে দেবে না, ভেবে নাও
এই দণ্ডটা প্রসারণ হতে চাইছে, ওকে, এটা প্রসারিত হতে চাইছে, কিন্তু এর সঙ্গে এটা বাঁধা আছে। তো যখন এটা প্রসারিত হতে চাইবে তখন এর সঙ্গে কী হবে, একটা টান, এই সুতোর উপর টান কাজ করবে। তারপরেও যদি তাপ দিই তাহলে এই বন্ধন ছিঁড়ে ওই সরু তারটাকে ছিঁড়ে এর প্রসারণটা ঘটে যাবে। ঠিক এইভাবে এর প্রসারণটা ঘটে যাবে। তাহলে এটা কী হবে, এই সুতোটা ছিঁড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি এটার প্রসারণ ঘটছে, তাই না, এটা একটা প্রসারণ ঘটছে। এরপর কি করলাম, এবারে যখন এটা ছিঁড়ে গেল আবার পুনরায় যে এখানটা যে বেরিয়েছে, এখানে যে দ্বিতীয় ছিদ্র প্রসারণ হওয়ার পর যে দ্বিতীয় ছিদ্র হলো, এই দ্বিতীয় ছিদ্রের সঙ্গে আবার এর সঙ্গে আমি বেঁধে দিলাম। অর্থাৎ প্রথমবার কি প্রসারণ হওয়ার আগে বেঁধেছিলাম, তারপর দেখলাম ছিঁড়ে চলে গেল, ছিঁড়ে চলে গিয়ে এটা চলে এসছে। আবার যখনই দুটো ছিদ্রটা এদিকে চলে আসলো তখন কি দ্বিতীয় নম্বর যে ছিদ্রটা আছে সেই ছিদ্র দিয়ে আবার ওই তাপ দেওয়া, যখন আমি তাপ দিচ্ছি, তাপ এখন আমরা সরাইনি, সেকে এই দ্বিতীয় ছিদ্রের মধ্যে আবার একটা সরু তার দিয়ে আমি এই লোহার দণ্ডের সঙ্গে আবার বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর দেখো না এবার কী হবে, বেঁধে দেওয়ার পর কী করলাম, এখান থেকে আমি তাপটাকে সরিয়ে নিলাম। তা সরিয়ে নিলে এবার কী হবে, এবার রিভার্স কাজ করবে, অর্থাৎ এটা ধীরে ধীরে ঠান্ডা হবে। যখন এই দণ্ডটা ঠান্ডা হবে তখন তার মধ্যে কি সংকোচন কাজ করবে, ইন্টারনাল একটা ফোর্স সৃষ্টি হবে, মানে কেন্দ্রমুখে এই কেন্দ্রের দিকে এই দিক বরাবর একটা বল কাজ করবে, যেই বলটা এই দণ্ডটাকে সংকোচন করতে কাজে লাগবে। কিন্তু যখনই সংকোচন হবে তখন এটা কি ধীরে ধীরে কমতে থাকবে, আগের অবস্থা আসতে যাবে। কিন্তু এখানে তো সুতোতে বাঁধা আছে, তাহলে কী করবে, এই সুতোর উপর এবার আবার টান কাজ করবে, তা একটা টান একটা বল কাজ করবে বিপরীত দিকে। তারপরে এই সুতোটাকে বা এই তারটাকে ছিঁড়ে আবার তার আগের অবস্থায় চলে আসবে। তাহলে এইগুলো আমরা কি বাহ্যিকভাবে দেখতে পাবো, মানে নর্মালি কোনো থার্মোমিটার, কোনো স্কেল, কোনো দ্বারা না দেখেও, না মেপেও, জাস্ট প্র্যাকটিক্যালি তুমি হাতে নাতে এগুলো চোখে দেখতে পাবে যে এইভাবে এই কাজগুলো হচ্ছে। তাহলে এখান থেকে আমরা নর্মালিভাবে বলতে পারি যে অবশ্যই তাপ দিলে একটা কঠিন বস্তুর প্রসারণ ঘটে, আর যে সেটা যে দণ্ডাকার হয় তার দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটে। এবার তাপীয় পীড়নটা কি, তাপীয় পীড়নের কনসেপ্টটা এখান থেকে আসবে দেখানো। তাহলে আমি যখন তাপটা দেওয়ার পর, তাপ যখন প্রথমে দিয়েছিলাম তখন তার প্রসারণ হয়েছিল, এই প্রসারণ হওয়ার পর যখন আমি এই তারের সঙ্গে, সরু তারের সঙ্গে, ছিদ্রের সঙ্গে জয়েন করে দিলাম, জুড়ে দিলাম, তখন তাপটা তুলে নেওয়ার পর কী হচ্ছে, এর মধ্যে সংকোচন কাজ করবে। অর্থাৎ তাপ দেওয়ার ফলে যে প্রসারণ হয়েছে, তাপ তুলে নিলে নিচের ভিতরে বা একটা কেন্দ্রমুখী একটা পীড়ন বা একটা বলের কাজ করবে। এই যে পীড়নটা সৃষ্টি হয়েছে, এই পীড়নটা কিসের জন্য সৃষ্টি হয়েছে, তাপ দেওয়ার ফলে। ভালো করে বুঝে নাও, এই যে সংকোচনটা হবে, এই যে সংকোচনটা হচ্ছে, এই সংকোচনটা কেন হচ্ছে, তাপটাকে তুলে নেওয়ার জন্য। তাপ দিয়ে আমি প্রসারণ করেছিলাম, তাপ তুলে নিয়েছি, তারপর সে আগের অবস্থা আবার ফিরে আসছে। তাহলে এর মেন কারণ তাপ, তাপের কারণে এই সংকোচনটা হচ্ছে। তা তাপ তুলে নেওয়ার ফলে এই সংকোচনটা দেখা যাচ্ছে, অর্থাৎ ইন্টারনালি ভিতর দিকে কোনো বাহ্যিক বল আমি প্রয়োগ করছি না, কিন্তু যে কোনো বল প্রয়োগ করে ভিতরে প্রবেশ করা সেরকম কিছু করছে না, নর্মালভাবে জাস্ট তাপটাকে আমি শুধু সরিয়ে নিচ্ছি। তা তাপটাকে সরিয়ে নেওয়ার ফলে এই দণ্ডের মধ্যে বা এই রডের ভিতর কেন্দ্রমুখী একটা পীড়নের সৃষ্টি হবে। আমরা পীড়ন মানে কি বুঝি, F/A একক ক্ষেত্রফল প্রযুক্ত বল, এটা আমরা স্থিতিস্থাপকতাতে আলোচনা করেছিলাম, ইয়ং গুণাঙ্ক এগুলো সব আলোচনা করেছিলাম। তাহলে এই যে আমার পীড়ন সৃষ্টি হচ্ছে, যেহেতু তাপের ফলে সৃষ্টি হচ্ছে, সেই কারণে এই পীড়নকে বলা হয় কি, তাপীয় পীড়ন। দেখে না, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। তা তাপীয় পীড়ন কি, কোনো বস্তুতে তাপ দেওয়ার ফলে তার যে প্রসারণ হয়, তাপটা তুলে নিলে কেন্দ্রমুখে বা কেন্দ্র অভিমুখে যে তাপের যে বলের সৃষ্টি হয় বা যে তাপীয় যে পীড়নের সৃষ্টি হয়, সেই পীড়নটাকে বলা হয় কি, তাপীয় পীড়ন। ওকে, আর একবার ভালো করে বলেছি দেখে নাও, কোনো দণ্ডাকার বস্তু আছে, তাদের তাপ দেওয়ার ফলে যে প্রসারণ হয়, তাপ তুলে নিলে ওই দণ্ডের কেন্দ্রের মুখে যে বা নিচের যে কেন্দ্রের দিকে অভিমুখে যে পীড়ন সৃষ্টি হচ্ছে, যে বলের সৃষ্টি হচ্ছে, সেই বল বা সেই পীড়নটাকে বলা হয় কি, তাপীয় পীড়ন। ওকে, তো আশা করি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমরা এর নিউমেরিক্যাল ডেরিভেশনটা করব, যে গাণিতিক যে আমার প্রমাণ আছে বা যে রাশিমালাটা আছে, সেই রাশিমালাটা প্রমাণ করবো। দেখে নাও, আমি ধরলাম প্রথম স্বাভাবিক অবস্থায় এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল L। ওকে, প্রাথমিক অবস্থায় যা দৈর্ঘ্য ছিল L। ওকে, এবার এর দৈর্ঘ্য প্রসারণটা কত ঘটেছে, del L প্রসারণ ঘটেছে। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে আমরা কি জানি, যে L2 - L1 = L1 আলফা টি, টি হচ্ছে কি T2 - T1। তাহলে del Lটা কি, del L
ইকুয়াল টু এল আলফা টি এর ক্ষেত্রে, কারণ ডেল এল হচ্ছে কি প্রসারণ, ডেল এল হচ্ছে কতটা প্রসারণ করেছে এল টু মাইনাস এল। ভালো করে বুঝে নেব ব্যাপারটা। আমি ডেল এল ধরলাম কোনটা, যতটুকু আমার দণ্ডটার প্রসারণ ঘটেছে, প্রসারণটা কি এল টু মাইনাস এল ওয়ান। তাহলে আমি বলতে পারি অতএব দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ, অতএব দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ ডেল এল ইকুয়াল টু এল আলফা টি। ওকে, এটাকে আমি 1 নম্বর দিলাম। দেখে নাও, এটা আমরা জানি, এই ফর্মুলাটা জানি, এল টু মাইনাস এল ওয়ান আলফা টি। এল ওয়ান হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, এল টু হচ্ছে অন্তিম দৈর্ঘ্য। তাহলে এল টু মাইনাস এল ওয়ান করে দৈর্ঘ্য প্রসারণ। এবার সেই প্রসারণটাকে যদি আমি ডেল এল ধরি এবং দণ্ডটার প্রাথমিক দৈর্ঘ্যকে যদি আমি এল ধরি, তাহলে এই ফর্মুলাটাকে আমি এইভাবে রিপ্লেস করতে পারি। অর্থাৎ প্রসারণ হচ্ছে কি ডেল এল ইকুয়াল টু এল আলফা টি, যেখানে এল হচ্ছে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্য। এবার দণ্ডের আমি যদি লিখি ধরি দণ্ডটির সংকোচনের সময় এ ক্ষেত্রফলের উপর এফ কেন্দ্র অভিমুখে কেন্দ্রের দিকে এফ বল প্রযুক্ত হয়। তাহলে বলতে হবে অতএব ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু কি পীড়ন বাই বিকে দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য বরাবর আমাদের অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে লিখে দিতে পারি অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, তাহলে বা ওয়াই ইকুয়াল টু, ওকে ওয়াই ইকুয়াল টু, এবার দেখো অনুদৈর্ঘ্য পীড়নটা কি, তাহলে এফ বাই এ, তাহলে এফ বাই এ ডিভাইডেড বাই, এবার অনুদৈর্ঘ্য বিকৃতি কি, বিকৃতির জিনিসটা কি দেখো, বিকৃতিটা কি দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইড বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত, বা ডেল এল বাই এল, আমি বলতে পারি কি ডেল এল বাই এল, কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে বাই এল। ওকে, আমরা নিলাম এটা। তাহলে এখান থেকে তাহলে বলতে পারি বা ওয়াই ইকুয়াল টু এফ বাই এ ইকুয়াল টু ডেল এলটা কত পেয়েছি দেখুন, ডেল এলটা পেয়েছি আমি এল আলফা টি, তাহলে এল আলফা টি বাই এল, তাহলে এই এল কাটবে। তাহলে আমরা কী পাচ্ছি দেখো না, আমি একটু এখানে মুছে দিচ্ছি। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কনসেপ্ট যেন ক্লিয়ার হয়ে যায়, ছোট্ট ছোট্ট জিনিস থেকে শুরু করে একদম কেন হলো, এটা কেন হলো, ওইটা কেন হলো, দরকার ভিডিওটাকে আবার একটু ব্যাকে নিয়ে গিয়ে জিনিসটাকে আবার ক্লিয়ার করে বুঝবে, বোঝার পর খাতায় সুন্দর করে নোট করে তৈরি করে নেবে। ওকে, তাহলে দেখে নাও এখানে, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে ওয়াই ইকুয়াল টু এফ বাই এ ডিভাইডেড বাই আলফা টি। ওকে, তাহলে বা আমরা বলতে পারি কি এফ বাই এ ইকুয়াল টু ওয়াই আলফা টি। তাহলে এই এফ বাই এ হলো কি তাপীয় পীড়ন, ওকে, তাহলে এই এফ বাই এটা কি বলা হয় কি তাপীয় পীড়ন, যেহেতু তাপের ফলেই এই পীড়নটা সৃষ্টি হয়েছে সেই কারণে এর নাম হচ্ছে তাপীয় পীড়ন। ওকে, তা দেখে নাও আমি প্রথমে তাপীয় পীড়নটার কনসেপ্টটা ক্লিয়ার করালাম, তারপর তার সঙ্গে অ্যাটাচ করে আমি কীভাবে ফর্মুলাটা আসলো সেটা তো বোঝালাম। বই দেখো অনেক কিছু অনেক বড় আকার লেখা আছে, সেগুলো অনেক কিছু সমস্যা হয়, সেই জন্য আমি বলবো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে, কীভাবে থিওরিটা বোঝালাম তার সঙ্গে কম্পেয়ার করে, তার সঙ্গে রিলেট করে যে কীভাবে ফর্মুলাটা আসলো সেইটা ভালো করে বুঝে, প্রথম ভালো করে বুঝে যখনই কোনো সমস্যা, প্রত্যেকটা অংশ কিন্তু
প্রত্যেকটা স্টেপ কিভাবে করলাম, কিভাবে আসলো, ভালো করে বোঝার চেষ্টা করবে। যখনই কোনো যদি সমস্যা হয় ভিডিওটা আবার ব্যাকে একটু নিয়ে যাবে, নিয়ে গিয়ে আবার ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। ওকে, তাহলে দেখবে খুব সহজ লাগে। ফিজিক্সটা যে টাফ মনে হয়, সেই টাফ জিনিসটা তোমার মধ্যে থাকবে না, খুব সহজেই তোমার কাছে ফিজিক্সটা মানে সহজেই তোমরা এটা বুঝতে পেরে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট এবারে কয়েকটা ছোট্টখাটো টপিক আছে, সেটা আমরা ডিসকাস করে নেব। প্রথম হচ্ছে কি রিবেট পদ্ধতিটা কি, রিবেট পদ্ধতি, তারপরে আছে কি দ্বিধাতব পাত কি, এর ব্যবহারটা কি, সেগুলো আমরা একটু ডিটেলসে আলোচনা করে নেব। প্রথমে কি যে রিবেট প্রসেস, রিবেটিং প্রসেস। তা তোমরা হেডিং দাও রিবেট প্রসেস বা রিবেট পদ্ধতি, রিবেট রিবেট পদ্ধতি। সেটা কি দেখলো, ধরো দুটো আলাদা আলাদা ধাতুর পাত আছে, একটা পাত আছে, এখানে একটা পাত আছে। সাপোজ ধরলাম এইটা হচ্ছে লোহা আর এটা হচ্ছে কপার। ওকে, একটা লোহা একটা কপার, এই দুটোকে আমি জুড়বো। তাই কীভাবে জুড়বো, একটা সুতোতে বেঁধে জুড়বো। তাহলে এই দুটো লোহার দণ্ডকে স্টেপ বাই স্টেপ যদি আমি এইভাবে পরস্পর এইভাবে জুড়তে চাই, অর্থাৎ এখানে আছে আমার একটা লোহা আছে, একটা তামা আছে, এবার জুড়ে দিতে চাইছি যাতে এটা না ছেড়ে যায়। তাহলে এটা আমরা কীভাবে জুড়বো? ওকে, তাহলে এটা আমরা নিশ্চয়ই একটা সুতোতে জুড়তে পারবো না, বা একটা তামার তার দিয়ে জুড়তে পারবো না, বা যদি আঠা বসে দিই মাঝখানে তা তো ছেড়ে যাবে। তাহলে এমন পদ্ধতিতে জুড়বো যার ফলে এটা এক অপরকে পুরো সেটে থাকবে, খুলে যাবে না। সেই পদ্ধতি হচ্ছে রিবেট পদ্ধতি। সেটা কীভাবে দেখে নাও। তাহলে ধরলাম এটা হচ্ছে আমার কি লোহার পাত। ওকে, আর আমি ধরলাম এটা হচ্ছে কি তামার পাত। ওকে, তাহলে এটা হচ্ছে তামা, এটা হচ্ছে আমার তামার পাত হচ্ছে। তাহলে কী করে জুড়বো দেখে নাও। এর ঠিক লম্বালম্বিভাবে এখানে একটা ছিদ্র করব, এই বরাবর একটা ছিদ্র করতে হবে। ছিদ্র করার পর দেখলাম, তাহলে এখানটা প্রথমে আমার কি ছিদ্র করতে হবে এই বরাবর। ওকে, এই বরাবর ছিদ্র করতে হবে। ছিদ্র করার পর একটা উত্তপ্ত লোহাকে, একটা গরম লোহার পেরেক টাইপের হবে যেটা এর মধ্যে যেন সেটে যায়। তো একটা উত্তপ্ত লোহার পেরেককে এর উপর কী হবে, আমি এর মধ্যে প্রবেশ করে দেবো। মানে একটা মোটামতো এরই সাইজের একটা হবে, কিন্তু উত্তপ্ত হবে। মানে তারপরে যদি উত্তপ্ত থাকে সেটা প্রসারিত অবস্থায় থাকবে। তো সেই প্রসারিত লাল মতো উত্তপ্ত আছে, লাল মতো হয়ে গেছে, উত্তপ্ত অবস্থায় আছে এবং প্রসারিত হয়ে আছে, সেরকম একটা রডকে আমি কী করবো, এখানটায় প্রবেশ করিয়ে দেবো। ওকে, এইভাবে আমি এখানে প্রবেশ করিয়ে দেবো। ওকে, প্রবেশ করে দিলাম। প্রবেশ করানোর পর এখানটায় হাতুড়ি দিয়ে মারতে হবে। ওকে, এখানটায় হাতুড়ি দিয়ে মারতে হবে, এখানটায় মেরে এই জায়গাটাকে পুরো প্লেন করে দিতে হবে। হয় না কোনো যেসব একটা মানে আমরা কোনো একটা যে কাঠের ভিতরে যখন পেরেক ঢুকে হাতুড়ি দিয়ে মেরে পুরো একটা প্লেন করে দিই, তার ভিতরে প্রবেশ করে দিই। ঠিক একইভাবে এইটাকে কোনো একটা কারোর উপর রেখে এই জায়গাটাকে হাতুড়ি দিয়ে মারতে হবে, মেরে পুরো প্লেন করে দিতে হবে, যাতে করে এটা পুরো এর সঙ্গে একটু দাগ হয়ে যায়। ঠিক এই দিকেও এটাও হাতুড়ি দিয়ে এখানে আমার মারতে হবে। ওকে, এখানটাও আমাকে হাতুড়ি দিয়ে মারতে হবে, এই জায়গাটায় মেরে এই জায়গাটাকে আমার প্লেন করে দিতে হবে। তা দেখে না এই জায়গাটাকে আমি কী করলাম, পুরো এর লেভেলে করে দিলাম, এখানেও মেরে আমি এর লেভেলে করে দিলাম। তাহলে এখন হাতুড়ি দিয়ে মারার পর এটা কী অবস্থা আছে দেখানো, এরকম হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। ওকে, এবারে কী কেস ঘটবে দেখানো। তাহলে এটা হচ্ছে আমরা কি একটা লোহার দণ্ড ঢুকিয়েছিলাম। ওকে, লোহার দণ্ড ঢুকিয়েছিলাম। এবার দেখো না কী হবে, এবার হচ্ছে কি আস্তে আস্তে যতক্ষণ ধরে এই লোহাটা ঠান্ডা হতে থাকবে, তত এর কেন্দ্রে ওই মুখে একটা বল ক্রিয়া করে, যেটা তাপীয় পীড়ন বলছিলাম, যে তাপ সংকোচনের ক্ষেত্রে যে বল উৎপন্ন হয়, একটা লোহার দণ্ডকে উত্তপ্ত করে ছেড়ে দিলে কী হবে, তার কেন্দ্র অভিমুখে কী হচ্ছে, একটা বল ক্রিয়েট করবে বা বল উদ্ভব হবে, যার ফলে ওই লোহাটা তার আগের অবস্থায় চলে আসে। কারণ যেহেতু প্রথম তো তাপ দিয়ে আমি বৃদ্ধি করে দিয়েছিলাম, তারপর সংকোচন দেখা দেবে। তাহলে এই লোহার যে ভিতরে দণ্ডটা ঢুকিয়ে দিয়েছিলাম উত্তপ্ত অবস্থায়, প্রসারণ অবস্থায়, যখন ঢুকে মাথা দুটোকে প্লেন করে দিয়েছি, তারপর যখন এই লোহাটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে কি সংকোচন ঘটবে। সংকোচন কী করে ঘটবে, এখান তো সব আমি মেরে প্লেন করে দিয়েছি, এখানে প্লেন করে দিয়েছি, তার ভিতরটা কী আছে,
গরম অবস্থায় আছে, এবার ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হলে ভিতরে একটা সংকোচন কাজ করবে, অর্থাৎ দুটো পাতের এই দুটো দণ্ডের মধ্যে এদিকে একটা কেন্দ্রমুখী একটা বল কাজ করবে। সেই বলের ফলে এই দুটো লোহা, বাহ্যিক যে দুটো লোহা আছে, এরা পরস্পর কী হবে, খুব কাছাকাছি চলে আসবে, এরা খুব কাছাকাছি চলে আসবে, কাছাকাছি চলে আসে কী হবে, খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে একদম, এবং শেষে যখন সংকোচন হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তারপরে এইটা পুরো একদম পরস্পর এবং গায়ে গায়ে, মানে যেমন আঠা দিয়ে লাগালে যেমন লেগে যায় বা সুতো, বা তার থেকেও খুব কাছাকাছি, এমন কাছাকাছি জুড়ে যাবে যে তুমি টানলেও খুলতে পারবে না, কারণ কি সেটা এর দ্বারা যুক্ত হয়ে আছে। তাহলে এই পদ্ধতিতে দুটো পাতকে পরস্পর যুক্ত করাকে বলা হচ্ছে কি রিবেট প্রসেস। ওকে, তাহলে এইটাকে বলা হচ্ছে কি রিবেট প্রসেস। দেখেন খুব সুন্দর আর খুব সহজ জিনিস ব্যাপারটা। তাহলে দুটো পাত নেবো, মাঝখানে একটা মানে এরকম তাহলে ছিদ্র করব, সেখানে একটা পাত ঢুকিয়ে একটা লোহার দণ্ড ঢুকিয়ে দুদিকে মেরে মেরে যখন প্লেট করে দিলাম, এবারে এর মধ্যে যত সংকোচন হবে তত এই দুটো পাত, এই লোহার দণ্ড যত সংকোচন হবে তত এই দুটো পাত কাছাকাছি আসবে, তারপরে এরা পুরো একে অপরের সঙ্গে সেটে যাবে। তো একে বলা, এই পদ্ধতিকে বলা হয় কি রিবেট পদ্ধতি। আর এই পদ্ধতির পর যে দুটো পাত একসঙ্গে তৈরি হলো একে বলা হয় দ্বিধাতব পাত, দুটো আলাদা ধাতু না। তাহলে দেখো না, এটা হচ্ছে দুটো আলাদা আলাদা ধাতু, এটা আর এটা হচ্ছে আমার আলাদা ধাতু। তার দুটো আলাদা ধাতু এবার যুক্ত হয়, তাহলে এটা এই পাতটাকে, এই যে পাত সৃষ্টি হলো এই পাতকে বলা হয় কি দ্বিধাতব পাত ও পাত। ওকে, একে বলা হয় কি দ্বিধাতব পাত। ওকে, তাহলে রিবেট পদ্ধতির দ্বারা আমরা দ্বিধাতব পাত তৈরি করতে পারি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি থার্মিস্টার বা দ্বিধাতব পাতের ব্যবহারটা আমরা আলোচনা করব। থার্মিস্টার, এটা দ্বিধাতব পাত কোথায় কোথায় ব্যবহার করা হয়, একটা হচ্ছে কি আয়রনে, যে আমরা কাপড় আয়রন করি আয়রনে ব্যবহার করা হয়, ফায়ার অ্যালার্মে ব্যবহার করা হয়। কীভাবে দেখে নাও, এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। এবার দ্বিধাতব পাত মানে দুটো আলাদা আলাদা ধাতু দিয়ে তৈরি পাত, অর্থাৎ ধরলাম এরকম একটা পাত আছে, ওকে, একটা তামা আর একটা হচ্ছে লোহা। ওকে, তার দুটো আলাদা ধাতু দিয়ে তৈরি দুটো পাত, একে দ্বিধাতব পাত বলে। তাহলে এইরকম পাত, দ্বিধাতব পাত যে তোমার আয়রন আর তারপর হচ্ছে যে ফায়ার অ্যালার্ম এই সমস্ত জায়গায় ব্যবহার করা হয়। কীভাবে দেখো না, আয়রনে আমরা কীভাবে ব্যবহার করব, এর সঙ্গে একটা থার্মিস্টার থাকে, এখানটায় একটা থার্মিস্টার থাকে এইভাবে। তো এটা কি থাকে, একটা ওয়্যার থাকে, প্রথম দেখলাম আমার তার আছে, এই তারের উপরেও থাকে, এই তারের উপরটাই থাকে। আমি তোমার একটু বুঝিয়ে দিচ্ছি এটা। তাহলে এটা একটা তার আছে, ঠিক আছে, এটা তারের এখানটা হচ্ছে পজিটিভ, এখানে হচ্ছে আমার নেগেটিভ। ওকে, এটা পজিটিভ এটা নেগেটিভ। আমি এটা একটু মুছে দিচ্ছি। এখান থেকে আমার তার যাবে, তাহলে এখানে ডাইরেক্ট আমার আয়রনে গিয়ে, এটা হচ্ছে আমার আয়রন। ওকে, এখান থেকে তারটা গিয়ে আবার এখানটায় মিলেছে। তাহলে এখানটায় কি থাকবে দেখে নাও, এখানটায় একটা থার্মিস্টার থাকে, একটা সুইচ টাইপের একটা তার থাকে, যেটা এর সঙ্গে টাইটলি কোনো ফিট থাকে না, জাস্ট টাচ অবস্থায় থাকে, এইভাবে টাচ আকারে থাকে, জাস্ট এই তারটা এইভাবে আছে। ওকে, এইটা হচ্ছে কি আমার কপার, এইটা হচ্ছে আমার কি আয়রন এফি। এবার দেখেন একই তাপ যদি দুটো আলাদা ধাতুর মধ্যে দেওয়া হয় তাহলে দুটো কি একই প্রসারণ ঘটবে, তাহলে অবশ্যই একই প্রসারণ ঘটবে না, বিভিন্ন ধাতুর ডিপেন্ড করে তার উপরে প্রসারণটা হবে। তামা আর লোহাকে একই সঙ্গে তাপ দিলে দুটোর প্রসারণ একই হবে না। তাহলে কার এখানে প্রসারণ বেশি হবে, তামার প্রসারণটা বেশি হবে লোহার থেকে। তাহলে তামার যদি প্রসারণটা বেশি হয় তাহলে কী ঘটবে দেখে নাও। তাহলে প্রথম অবস্থায় কী দেখে নাও, প্রথম অবস্থায় আমার পজিটিভ নেগেটিভ, তাহলে এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্ট প্রবাহিত এর মধ্যে থেকে এখানে হচ্ছে এই আয়রনটা গরম অবস্থায় আছে, মানে তাহলে কারেন্ট চলছে। এবার যতক্ষণ কারেন্ট এর মধ্যে প্রবাহিত হবে এটা কি উত্তপ্ত হবে, আমরা জুলের সূত্র জানি এইচ প্রশ্নটা আয়স করে 8টি, তাহলে কারেন্ট প্রবাহিত হলে এটা কি উত্তপ্ত হবে, তাহলে এটা উত্তপ্ত হলে তাহলে এর কী হবে প্রসারণ দেখা দেবে। এবার প্রসারণটা কার বেশি হবে, নিশ্চয়ই তামার। এবার ভাবো তোমার দুজন মিলে দুটো বন্ধু আছে, প্রসারণ পিঠে পিঠ সেটে গেছে, তা তোমার প্রসারণটা তোমার বন্ধুর থেকে বেশি, বা তোমার প্রসারণটা তোমার বন্ধুর প্রসারণ তোমার থেকে বেশি, তা তোমার যখন দুজনকে একই তাপ দেওয়া আছে তোমার বন্ধুটা বেশি বৃদ্ধি হচ্ছে আর তোমার কম, তার দুটো যেহেতু দুজনের পিঠের সঙ্গে সেটে আছে তাহলে কেমন হবে দেখে নাও।
তোমরা পরস্পর এভাবে সেটে আছে, তাই না? তাহলে এর প্রসারণটা বেশি হচ্ছে কিন্তু এর প্রসারণটা বেশি হচ্ছে না, তার ফলে কী হবে, দণ্ডটা এরকম বেঁকে যাবে, এইভাবে বেঁকে যাবে। তাহলে এটা হচ্ছে আমার লোহা আর এইটা হচ্ছে আমার কি কপার, কারণ এর প্রসারণটা বেশি হচ্ছে। কি তাপ দেওয়ার ফলে, একই তাপ দিচ্ছি, একই তাপ দেওয়ার ফলে লোহার প্রসারণটা কম হচ্ছে কিন্তু কপারের প্রসারণটা বেশি হচ্ছে। তাহলে এর প্রসারণটা যেহেতু এরা একই সঙ্গে সেটে আছে, এটা নয়তো আলাদা করে বেড়ে যাবে, আলাদা বাড়তে পারবে না, এর সঙ্গেই বাড়তে হবে। তাহলে কী হবে, এইভাবে বাড়বে, এইটা তাহলে বেশি প্রসারণ হবে, এইটা কম হবে, এটা একটু বেঁকে যাবে। ঠিক একইভাবে এখানে যদি ওইরকম সিস্টেম হয়, অর্থাৎ এটা যদি এইভাবে বেঁকে যায়, তাহলে এই জায়গাটা যে থার্মিস্টারটা, তাহলে কী হবে, এইভাবে উঠে যাবে। তাহলে থার্মিস্টারটা আর এখানে থাকবে না, কারণ যেহেতু এইভাবে প্রসারণটা ঘটে গেছে, তাহলে কী হবে, এইটা এভাবে উঠে যাবে। আর উঠে গেলে কী হবে, ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে গেলে তাহলে এখানে আর কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাহলে আয়রনে আর কোনো কারেন্ট আসবে না, তাহলে তখনই আয়রন বন্ধ হয়ে যায়। অটোমেটিক আয়রনগুলো দেখবে এরকম, যে যখন টাইম খুব উত্তপ্ত হয়ে যায় দেখবে, সেই সময় কী হয়ে যায়, অটোমেটিকলি কাট করে একটা আওয়াজ হয় আর আয়রন বন্ধ হয়ে যায়। আবার কিছুক্ষণ পর আবার কাট করে একটা আওয়াজ হয়, আবার কারেন্ট চলে আসে, আবার লাইটটা জ্বলতে থাকে। তাহলে যে অটোমেটিক সিস্টেমটা আছে, তো এই কারণ হয়। তাহলে দেখে নাও, যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, দুটোর প্রসারণ দেখা দেবে। এর প্রসারণটা কী হবে, সমানভাবে প্রসারণটা নিশ্চয়ই হবে না, কারণ এর প্রসারণটা কম হবে, এর প্রসারণটা বেশি হবে। তার ফলে কী হবে, এটা বেঁকে যাবে। যখন এটা এরকমভাবে বেঁকে যাবে, তখন এর সঙ্গে কী হয়, ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে গেলেই তখন কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যায়, তখনই আয়রনটা বন্ধ হয়ে যায়, কাট করে একটা আওয়াজ হয়ে যায়। এবার দেখেন, তাহলে এরপর কী হবে, এরপর হচ্ছে কি, যেহেতু এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তাহলে এটা কী হবে, ঠান্ডা হতে থাকবে, কারণ কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তাহলে যখন এটা ঠান্ডা হতে থাকবে, তখন সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, মানে আগে যেই অবস্থায় ছিল, অর্থাৎ প্রসারণ হওয়ার আগে যেই অবস্থায় ছিল, যেহেতু কারেন্ট প্রবাহিত হচ্ছে না, আবার তার আগের অবস্থায় ফিরে আসবে। আগের অবস্থায় ফিরে এসেছে, যখনই আবার ঠিক আগের ঠিক সেই জায়গায় ফিরে আসবে, তখন এইটা আবার এর সঙ্গে লেগে যাবে। লেগে গেলে আবার কারেন্ট প্রবাহিত হবে, আবার কাট করে একটা আওয়াজ হয়, আবার কারেন্ট প্রবাহিত হবে, আবার আয়রনটা আবার গরম হয়ে যাবে। তাহলে এইভাবে অটোমেটিকলিভাবে আয়রন বন্ধ হবে আর চালু হবে, এই কারণে। তো এটা হচ্ছে একটা অটোমেটিক সুইচের মতো কাজ করছে। যখন একটা নির্দিষ্ট একটা টেম্পারেচার, যেই টেম্পারেচার একটু বৃদ্ধি পেয়ে যায়, সেই টেম্পারেচার যখনই পৌঁছে যাবে, এটা বৃদ্ধি হয়ে যাবে, তখনই আমার আয়রন বন্ধ হয়ে যাবে। আবার যখন সংকোচন হয়ে আগের অবস্থায় ফিরে আসবে, আবার কানেকশান নিয়ে নেবে, আবার কারেন্ট প্রবাহিত হবে, আবার আয়রন চালু হয়ে যাবে। তাহলে এইভাবে অন অফ হতে থাকবে। ওকে, তাহলে এইভাবে আমরা থার্মিস্টার, এটাকে এই যে এটা দেখ সুইচ মতো বললাম, এটা হচ্ছে থার্মিস্টার। ওকে, থার্মিস্টার। ওকে, একে বলা হয় কি থার্মিস্টার, কারণ এরও গলনাঙ্ক বেশি হতে হবে, নাহলে গলনাঙ্ক কম হলে তাহলে এটা গলে যাবে। সে থার্মিস্টার এখন একটা অটোমেটিক সুইচ হিসেবে কাজ করে, যেটা দ্বিধাদহ পাতের সঙ্গে যুক্ত থাকে, তার ফলে আমরা আয়রনটা এইভাবে কাজ করে। ঠিক তোমার এতে ফায়ার অ্যালার্মের ক্ষেত্রে একইভাবে হবে। ফায়ার অ্যালার্মটা তুমি বই থেকে পড়ে নেবে, এর উল্টো কেস, জাস্ট এটাকে উল্টো দেবো। ফায়ার অ্যালার্মটা কীভাবে কাজ করে তোমরা একটু ওটা আলোচনা করে নেবে, আর এটা পড়ে নেবে। পড়ে নেওয়ার পর তোমরা বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যদি না বুঝতে পারো সেটা তোমরা কমেন্টে বলবে, তাহলে আমি সেটা ডিসকাস করে দেবো। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। তো আজকে যেগুলো আলোচনা করলাম কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।